ভাইরাল রোগ হামের কবলে অকালে ঝরছে নিষ্পাপ শিশুদের প্রাণ। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, হাসপাতালে হাসপাতালে কাতরাচ্ছে শত শত শিশু। হঠাৎ কেন এমন মহামারী আকার ধারণ করল হাম? সাধারণত দেশে হামের টিকা দেওয়া হয় ৯ মাসের বেশি বয়সী শিশুদের, কিন্তু এবার হাম আক্রান্ত এবং প্রাণ হারানো শিশুদের বড় অংশই ৯ মাসের কম বয়সী। হঠাৎ কেন হাম তার চরিত্র পরিবর্তন করল তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। হাম কিন্তু আমরা পাই, একদম যে পাই না তা না, রেটটা অনেক কম ছিল, কারণ আমাদের পে কাভারেজ অনেক ভালো ছিল। এবং এবার যেটা নতুন সেটা হচ্ছে আমরা একটা এজ গ্রুপের বাচ্চা পাচ্ছি বেশি, যাদের মধ্যে ডেথ রেটও বেশি। হ্যাঁ, তো সেটা কারা? আমরা সাধারণত ভ্যাকসিনেটেড করছি হামের এগেনস্টে। প্রথম ডোজটা দিচ্ছি হচ্ছে ৯ মাস কমপ্লিট হওয়ার পরে একটা বাচ্চার, হ্যাঁ, সেকেন্ড ডোজটা ১৫ মাস কমপ্লিট হওয়ার পরে। এখন এবার যে রোগীগুলো আমরা পাচ্ছি, বেশিরভাগই পেশেন্ট পাচ্ছি আমরা যে বাচ্চাগুলো বয়স ৯ মাস পূর্ণ হয়নি তার নিচে, মানে অ্যারাউন্ড ৮ মাস পর্যন্ত বাচ্চাগুলো, যেটা আনকমন। এখন এই আনকমন হওয়ার কারণ কি? এটা কি ভাইরাল প্যাটার্ন চেঞ্জ হলো কি না, বা এই গ্রুপের ইমিউনিটি স্ট্যাটাসটা কি ফল করেছে কিনা কোনো কারণে, অথবা যদি বলি যে আমাদের ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটা আমরা আগে রেটটা বেশি ছিল, সেটা কিন্তু আবার রিসেন্ট সময় কমে গেছে। হ্যাঁ, তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কম হওয়ার কারণে হতে পারে। আসলে এটা একটা মাল্টিফ্যাক্টর আমার কাছে মনে হয়, যদিও এটা নিয়ে আসলে গবেষণা ছাড়া পুরোপুরি বলা সম্ভব না, বাট কিছু কিছু কারণ এর পেছনে থাকতে পারে, যে কারণগুলোর জন্য আমার মনে হচ্ছে যে এই গ্রুপের বাচ্চাদের আক্রমণের সংখ্যাটা বেড়েছে। আমাদের শিশুদের বয়স যত কম, তত তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে। এবং মিজেলস ভাইরাসটা এমন একটা ভাইরাস যেটা আপনার শরীরে আক্রমণ করলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা একদম ডাউন করে দেয়। ভিটামিন এর যে রিজার্ভ থাকে সেটাকে একদম ফল করে দেয়, যে কারণে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একদমই থাকে না, কমপ্লিকেশনগুলো বেশি হয়। এবং ডেথ রেট বেশি কেন? কমপ্লিকেশনগুলোর জন্য। মস্তিষ্কে প্রদাহ হয়, যেটাকে আমরা এনকেফালাইটিস বলি, এটা খুবই ফ্যাটাল কন্ডিশন। নিউমোনিয়া হয়, সেই নিউমোনিয়াটা খুব জটিল আকার নিউমোনিয়া হয়, সিভিয়ার নিউমোনিয়া, সেটাও কিন্তু বাচ্চাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। সিভিয়ার ডায়রিয়া হয়, এমনকি অন্ধত্ব পর্যন্ত হতে পারে। তো এই জটিলতাগুলো বেশি হচ্ছে দেখি কিন্তু এবার ডেথ রেটটা বেশি আসে। হাম একটি উচ্চ সংক্রামক ভাইরাস। এর জীবাণু বাতাসে ২ ঘন্টার বেশি সময় বেঁচে থাকতে পারে। প্রতিজন রোগীর মাধ্যমে ছড়াতে পারে অন্তত ১৮ থেকে ২০ জনের শরীরে। তাই করোনা সংক্রমণের সময়ের মতো পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেওয়া এবং আক্রান্তদের সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ চিকিৎসকদের। আক্রান্ত শিশুদের কোনোভাবেই স্কুলে না পাঠাতেও বলছেন এই চিকিৎসক। একটা বাচ্চার হাম হয়েছে, সে একাই ১৮ থেকে ২০টা বাচ্চাকে হাম ছড়াতে পারে একই সাথে। সো আমাদের বাচ্চাগুলো যখন হাম হচ্ছে, আমি যদি স্কুলে পাঠিয়ে দিই তাহলে অনেক বাচ্চা এফেক্টেড হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমার বাচ্চাটাকে আইসোলেট করতে হবে, আলাদা রাখতে হবে। ইভেন আমার বাসায় 3টা বাচ্চা আছে, আমার একটা বাচ্চার হাম হয়েছে, যে বাচ্চার হয়েছে সেই বাচ্চাকে কিন্তু আমার অন্য বাচ্চাদের থেকেও আলাদা রাখতে হবে। তার মানে তাকে আলাদা একটা রুমে রাখতে হবে। তার আগে আমাদের জানতে হবে আসলে ছড়ায় কীভাবে, সেটা বুঝলে আমরা বুঝবো যে আমার সতর্কতা কী। ছড়ায় হচ্ছে 1 নম্বর, যে বাচ্চার হয়েছে সে বাচ্চা হাঁচি কাশি দিচ্ছে, তার হাঁচি কাশির মাধ্যমে ছড়াচ্ছে। এবং নর্মালি ধরেন মিজলস ভাইরাসটা এই এয়ারবর্ন ড্রপলেট হিসাবে বাতাসে ভাসতেছে, আমি নিঃশ্বাসে নিয়ে নিচ্ছি, সেভাবেও ছড়াচ্ছে। আর একটা হচ্ছে কন্ট্যাক্টে, এক বাচ্চার হয়েছে তার কন্ট্যাক্টে আরেক বাচ্চা গেল, কাছে গেল, একসাথে খেললো, বসে গল্প করছে, এভাবে হয়। সো আমার আলাদা করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। আলাদা রুমে রাখতে হবে, তার প্লেট গ্লাস বাটি এগুলো আলাদা রাখতে হবে, সে যেন আলাদা খায়, তার জিনিসগুলো আলাদা মেনটেন করতে হবে। এটা হচ্ছে প্রথম সতর্কতা। দ্বিতীয় সতর্কতা হচ্ছে আপনার ভ্যাকসিনেশন হচ্ছে একটা হয়ে গেলে তো হয়ে গেল, বাট যে বাচ্চাগুলো আমার ভ্যাকসিনেশন এজের মধ্যে আছে এবং আক্রান্ত হয়নি, সে বাচ্চাগুলোকে আমার ভ্যাকসিনেশন করতে হবে। আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের স্ট্রং। সো অনেক সময় ভাইরাস আমাদের বডিতে ঢুকলেও এটা একটা মিনিমাম সিমটম আকারে চলে যায়, আমরা খুব বেশি এফেক্টেড হই না, কোনো জটিলতা হয় না। কিন্তু আমরা যে বাচ্চাটাকে ছড়াচ্ছি, সে বাচ্চাটা কিন্তু সিরিয়াসলি এফেক্টেড হচ্ছে। ইভেন শুধু বাচ্চা না, আমাদের বাসায় বৃদ্ধ মানুষ থাকে না, বয়স্ক মানুষ, তারাও কিন্তু ভালনারেবল আমাদের শিশুটার মতো। কারণ মিজেলস সবচেয়ে বেশি মানে ডিভাস্টেটিং হয় হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে। সুতরাং আমরা যারা আছি, বাইরে কাজ করছি, আমরা যখন ভিতরে যাব আমরা প্রপার হাইজিনটা মেনটেন করব, আমরা হ্যান্ড ওয়াশ করবো, প্রয়োজন হলে আমরা একটু শাওয়ার নিয়ে আমার বাচ্চাটাকে ধরবো, এটা হলে সবচেয়ে ভালো হয়। হাম আক্রান্তের লক্ষণ দেখা গেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়ারও পরামর্শ এই শিশু বিশেষজ্ঞের। একটা হচ্ছে জ্বর থাকবে, জ্বরটা খুব উচ্চমাত্রা জ্বর থাকে, সাধারণত 105-106 ডিগ্রি টেম্পারেচার থাকে ফারেনহাইট। সাথে একটা ক্যারেক্টারিস্টিক্স র্যাশ থাকবে, পুরো শরীরে একটা র্যাশ থাকে। র্যাশগুলো টাচ করলে হাতে লাগবে না, একদম লালচে র্যাশ,
সাধারণত ফেস থেকে শুরু হয়, কানের পেছনে এই এরিয়াগুলো দিয়ে শুরু হয়ে পুরো বডিতে ছড়িয়ে যায়। এবং র্যাশটা হয় হচ্ছে জ্বর শুরু হওয়ার তৃতীয় দিন থেকে পঞ্চম দিন, এই সময়টার মধ্যে, সাধারণত চতুর্থ দিনে বেশি হয়। এই দুটো থাকতেই হবে, র্যাশ এবং জ্বর। তার সাথে 3C বলি আমরা, কাফ মানে কাশি, আরেকটা সি হচ্ছে করাইজা মানে নাক দিয়ে পানি পড়ছে, সর্দি, আরেকটা সি হচ্ছে কনজাংটিভাইটিস, দ্যাট মিন্স রেড আই। তাহলে কাশি, সর্দি, ঠান্ডা কাশি যেটা, সাথে হচ্ছে লালচে চোখ, এই তিনটার যে কোনো একটা যদি থাকে, অনেকের সাথে দুটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, এই লক্ষণগুলো মূল। এটা হলেই কিন্তু ক্লিনিক্যালি আমরা ধরে নেই এটা মিজলস। এবং এখন যেহেতু আপনার আউটব্রেক অনেক বাচ্চাদের হচ্ছে, সেহেতু এই ধরনের সিমটম মানেই হচ্ছে এটা প্রাইমারি ডায়াগনোসিস হয়ে যাবে। এটা মা যখন বুঝবে এই লক্ষণগুলো দেখে যে তার শিশুটি হামে আক্রান্ত হয়েছে, তখন করণীয় কী? মিজলস যেহেতু ভাইরাসজনিত রোগ, আমরা সবসময় জানি, আমরা কোভিড মোকাবেলা করেছি এর আগে, যে এটার আসলে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই যে আমি একটা ওষুধ দিব, যেমন নিউমোনিয়া হলো ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি, ভালো হয়ে গেছে। এটা কিন্তু সেরকম না। যেহেতু ভাইরাসের এগেনস্টে আমাদেরকে কাজ করতে হয়, সেহেতু এর ম্যানেজমেন্টটা হয় সিমটোম্যাটিক। দ্যাট মিন্স বাচ্চার যে এই লক্ষণগুলো আছে, লক্ষণগুলোকে ম্যানেজ করার জন্য আমি কী কী পদক্ষেপ নিতে পারি। তো যেহেতু হাই ফিভার থাকে, জ্বর থাকে অনেক বেশি বাচ্চার, জ্বরের জন্য আমরা সবাই জানি যে আমরা ওজন অনুসারে আমরা প্যারাসিটামল সিরাপ খাইয়ে দিব, অথবা সাপোজিটরি ইউজ করব। বারবার শরীরটাকে একটু মুছিয়ে দাও কুসুম গরম পানি দিয়ে, এটা হচ্ছে জ্বরের ম্যানেজমেন্ট। 2 নাম্বার হচ্ছে জ্বর হলে সব সময় আমাদের শরীর থেকে প্রচুর পানি চলে যায়, লস হয়, ডিহাইড্রেশন হয়। সে কারণে পর্যাপ্ত তরল খাবার, বাচ্চা যদি বুকের দুধ খাওয়া বেবি হয় তাহলে তাকে ব্রেস্টফিড ঘন ঘন করাবে। এবং বাচ্চা যদি 6 মাসের বড় হয় তাহলে স্বাভাবিকভাবেই তাকে বাড়তি যে খাবারগুলো, অন্যান্য পানি, খাবার স্যালাইন হতে পারে, ফলের রস হতে পারে, জুস হতে পারে, ডাবের পানি হতে পারে, যে কোনো লিকুইড ফর্মে খাবারটাকে একটু বাড়িয়ে দিতে হবে। পাশাপাশি একটা মিথ আছে মিজলস হলে, যেমন আগে এটা প্র্যাকটিস করা হতো যে হাম হয়েছে মানে প্রোটিন বন্ধ করে দিতে হবে, আমি যেহেতু খাবার খাওয়ানো যাবে না, তাহলে র্যাশ বেড়ে যাবে, বাচ্চা বেশি অসুস্থ হয়ে যাবে। এটা ভুল ধারণা। কারণ আমরা মিজলস হলে দেখি যে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ডাউন হয়ে গেছে। তো রোগ প্রতিরোধ ক্ষমতাকে যদি আমার স্ট্রেংথেনিং করতে হয়, শক্তিশালী করতে হয়, ডেফিনেটলি আমিষের পরিমাণ বাড়াতে হবে। সো এই সময় আমাদের যেটা করতে হবে, খাদ্য তালিকায় পর্যাপ্ত আমিষ রাখতে হবে, মাছ, মাংস, ডিম, দুধ, শিশুর বয়স অনুযায়ী যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা করতে হবে। ঠিক আছে? আর এর পরবর্তীতে যে প্রবলেমটা হয় বেসিক্যালি, যে বাচ্চার যে ভিটামিন এ রিজার্ভ, এটা তো কমে যাচ্ছে। সো দিস ইজ ম্যান্ডেটরি যে একটা বাচ্চার মিজলস যদি আমি সাসপেক্ট করি, আমার সন্দেহ হচ্ছে, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা ভিটামিন এ ক্যাপসুলটা বাচ্চাকে দিয়ে দিব। এটা বয়স অনুযায়ী আমরা দেই 6 মাস পর্যন্ত। 6 মাস থেকে নিচে যদি হয় তাহলে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, যদি 6 মাস থেকে 1 বছর হয় তাহলে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, এবং যদি 2 বছরের বড় হয় তাহলে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাকে খাইয়ে দিতে হবে। এবং মিজলস যদি আমার হাইলি সাসপেশন থাকে সেক্ষেত্রে 2টা ডোজ দেওয়ার নিয়ম। যেদিন আমি সাসপেক্ট করব সেদিন সেকেন্ড দিন একটা সেকেন্ড ডোজ। এটা দিলে কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা আবার বেটার হয়, যে কারণে কমপ্লিকেশনটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। এগুলো হচ্ছে হোম ম্যানেজমেন্ট। কিন্তু যখন আমরা দেখব যে বাচ্চা তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, বাচ্চা খুব বেশি সিক হয়ে গেছে, তার রেসপিরেটরি যে সিমটমগুলো সেগুলো বেড়ে গেছে, তখন তাকে হাসপাতালে চলে আসতে হবে। বাচ্চার ডায়রিয়া হচ্ছে অনেক বেশি, এত বেশি ডায়রিয়া হচ্ছে যে ফ্লুইড খাইয়ে সে ম্যানেজ করতে পারছে না, খাবার স্যালাইন যতটুকু খাওয়াচ্ছে তার চেয়ে বেশি বাচ্চা নেতিয়ে পড়েছে, কোনোভাবে বাসায় রাখা যাবে না, হসপিটালাইজ হতে হবে। এনকেফালাইটিস যেটা আমরা বলি মস্তিষ্কের প্রদাহ, এক্ষেত্রে কিন্তু বাচ্চার আচরণগত কিছু পরিবর্তন হয়, যে বাচ্চা স্বাভাবিক আচরণ করে না, সে একটু ডিসওরিয়েন্টেড থাকে, একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, হয়তো বাবা মাকে চিনতে পারছে না, হ্যাঁ, তো অথবা আনকনশাস পর্যন্ত হতে পারে, অজ্ঞান হয়ে গেছে বাচ্চা। এটা তো খুবই ডিভাস্টেটিং সিচুয়েশন, চলে আসতে হবে। কানে ইনফেকশন হতে পারে, খুব কমন। কানের ইনফেকশন তো আমরা বুঝতে পারি, পেইন ফিল করবে বাচ্চা, কান্নাকাটি করবে অনেক বেশি, যে বাচ্চা বলতে পারবে সে বলবে ব্যথা হচ্ছে, হ্যাঁ, এরকম হলে আমরা হসপিটালে চলে আসবো। শুধু হামের টিকাই নয়, শিশুদের জন্য নির্ধারিত সকল টিকা যথাসময়ে দিতেও জোর দিয়েছেন এই চিকিৎসক। সে বাচ্চাটা কিন্তু সিরিয়াস। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।